দেখো, এখন আমাদের ডিভোর্সটা তো লিগালি হয়ে গেছে, আর এই যে বিয়েটা হয়েছে এটাও ইনভ্যালিড হয়ে যাবে। আমি বলছি যে আমাদের না আবার বিয়ের জন্য অ্যাপিল করতে হবে। তোমার মেজ বৌমার সঙ্গে আবার বিয়ে করতে চাই আমি। দেখো বড় মামি, আমি তোমাকে এবার কথা দিচ্ছি যে আমি পারোকে কোনো দুঃখ দেব না আর কোনো কষ্ট দেব না। এখানে কোনো সিনেমা চলছে নাকি? আমাদের পরিবারের উপর ঘোর কলিযুগ নেমে এসেছে। পল্টু, তুই কি আদৌ বুঝতে পারছিস যে তুই কি বলছিস? হ্যাঁ, তুই আবার একে বিয়ে করবি? এই যে পারো, কি জাদু করেছো তুমি পল্টুর ওপর? হ্যাঁ, এ কি বলছে এইসব? ছোট মামি, আমি আগেও বলেছি, যদি আমার এসব করার থাকতো তো আমি আগে করে ফেলতাম। একটা বাইরের মেয়ে এসে ওর চোখ খুলে দিয়েছে, আমাদের বুঝিয়ে দিয়েছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক আসলে কি হয়। ওই সঠিকভাবে শিখিয়েছে আমাদের। পারো, আমাকে ক্ষমা করে দাও পারো। আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, সবসময় তোমাকে অপমান করেছি, কখনো সম্মান দিইনি তোমায়। যে শিক্ষাটা আমি পেয়েছি না জীবন থেকে, সেটা পাওয়া খুব দরকার ছিল। কিন্তু যে শিক্ষাটা পেয়েছি তার জন্য সেই মানুষটাকে ধন্যবাদ জানাতে চাই আমি, তার কাছে ঋণী আমি। অহনা, আমি পূজা ম্যাডামের সঙ্গে দেখা করতে চাই, আমি ওনাকে ধন্যবাদ জানাতে চাই। তুমি যাবে তো আমার সঙ্গে? হ্যাঁ অহনা, আমিও যেতে চাই। দুজনে মিলে একবার ওনাকে প্রণাম করব। আজ অবধি জীবনে আমার ঘর ভাঙার চেষ্টা সকলে করেছে, একমাত্র ও যার জন্য আমাদের ঘর আবার জোড়া লাগলো। আমার ভাঙা সংসার আমি ফেরত পেতে চলেছি। ও হয়তো আমার থেকে বয়সে ছোট, লেখাপড়াও বেশি জানে, কিন্তু তবু আমি একবার ওনার পা ধরে প্রণাম করব। ঠিক আছে পল্টুদা, যাওয়া যাক। এমনিতে উনি বলেছিলেন যে ওনার কিছু কাজ আছে, সেটা মিটিয়ে উনি সোজা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেবেন। যদি আমরা এক্ষুনি বেরোতে পারি তো হয়তো আমরা শেষবারের মতো একবার দেখা করতে পারি। সত্যি বলতে গেলে আজকের দিনটা খুব আনন্দের, খুবই গর্বের দিন, মানে আমি বলে বোঝাতে পারছি না। মেজদি, শেষমেশ তুমি জিতেই গেলে। মেজদি না কখনো কারোর খারাপ চায়নি, সব সময় সবার ভালো চেয়েছে। এই বাড়ির জন্য, এই পরিবারের জন্য কত পরিশ্রম করেছে মেজদি, আর তার বদলে সে কি পেয়েছে? অসম্মান, অপমান। এটা তো নিশ্চয়ই দিদি ডিজার্ভ করে না। পল্টুদা, তুমি কি জানো একটা কথা? মেজদির মধ্যে ঠিক কত গুণ রয়েছে। যদি তুমি দিদির গুণগুলোকে বুঝতে, তাহলে মেজদি আজ তোমার মাথার মুকুট হতো। ওর গুণ চিনতে এত দেরি করে ফেললে, যার জন্য অসহায়ের মতো এই বাড়ির এক কোণে পড়েছিল, আর বাকি সবাই মনে করত যে দিদির কোনো গুণই নেই। প্রতিটা নারীর মধ্যে কিছু না কিছু যোগ্যতা অবশ্যই থাকে, কিন্তু তার স্বামী যদি তাকে সঙ্গ না দেয়, শ্বশুরবাড়ির লোকজন সাপোর্ট না করে, তাহলে সে নিজের যোগ্যতা কি করে দেখাবে? নয়তো তাকে চুপচাপ বাড়ি ছেড়ে চলে যেতে হবে, আর নয়তো নিজের যোগ্যতা সাবধানে লুকিয়ে রাখতে হবে। ব্যাস এই দুটো রাস্তাই পড়ে থাকে। এমন একটা দিন অবশ্যই আসবে, আমরা যে স্বপ্নগুলো দেখেছিলাম সেই সব কিছু করতে পারবো নিজেদের যোগ্যতা দিয়ে। আর শুধু এটুকুই নয়, তার সাথে ঘর সংসারও সামলাবো। দিদি, তুমি কেন কাঁদছো? তুমি না এরকম কথায় কথায় কাঁদো, আমার একদম ভালো লাগে না। একদম চুপ করে যাও। এত বড় খুশির একটা খবরে আমার চোখে কি জলও আসবে না? আমি শুধু এটা চাই যে তুই জীবনে সব সময় যেন খুশি থাকিস। পল্টু, তুই বরং এক কাজ কর, তুই আমায় বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দে, কারণ আমি এসব আর সহ্য করতে পারছি না। কেন সহ্য করতে পারছো না? যদি তোমার ছেলে আর তোমার বৌমা একসঙ্গে থাকতে চায়, ভালো থাকতে চায়, তাহলে তোমার সমস্যাটা কোথায়? যদি তোমার নাতনি ও এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে পারে, বাবা মা দুজনেরই ভালোবাসা পায়, এসব দেখতে পাচ্ছ না নাকি তুমি? পূজা ম্যাডাম আমাকে দিনরাত শুধু এটাই বুঝিয়ে যাচ্ছিল, যার জন্যই আজ আমি এত কিছু বুঝতে পেরেছি। পল্টু, তুই এই গেঁয়ো মেয়েটার সঙ্গে জীবন কাটাতে চাস? ও আমার বউ, সংসারটাও আমার, তাই ওর সাথে জীবন কাটাতে হলে সেটা আমাকেই কাটাতে হবে, তোমাকে তো কাটাতে হবে না, তাই না? আর যদি ছোট মামা তোমার সঙ্গে সংসার করতে পারে, তাহলে পারো তো ভীষণই যোগ্য।
কিছু মনে করো না তুমি ছোট মামি, কিন্তু তুমি তো শুধু পরিবারের কাজকর্ম জানো, কিন্তু পারো আরো অনেক রকম কাজ জানো। বাড়ির কাজবাজও করতে পারো না তুমি, শুধু গদিতে বসে বসে তুমি অর্ডার করে যাও। তাই কাউকে নিয়ে এরকম নিন্দা করতে নেই, বুঝলে? তুই এইভাবে অপমান করলি পল্টু, তাও সবার সামনে। অসম্মানজনক কাজ যদি কেউ করে থাকে তাহলে তো তাকে অসম্মানিত হতেই হবে। আমাদের সব থেকে বড় সুখ কি বলতো? আমাদের সন্তানদের আনন্দ। যদি আমাদের বাচ্চারা আনন্দে থাকে, সুখে থাকে, তাহলেই আমরা সুখী। এইটুকু কথাটা বুঝতে পারো না তোমরা? তোমরা তো তোমাদের ছেলে বৌমাদের সঙ্গে থাকতেই চাও না, বিশেষ করে বৌমাদের সঙ্গে। নে শুনে নে ঠাকুরজির কথা, এখন বৃদ্ধাশ্রমে থাকতে চাইছে। আসলে ছোট জানিস তো, ঠাকুরজির সঙ্গে থাকতে থাকতে তোর চিন্তাধারাটাই বদলে গেছে। এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন কর। তুমি এভাবে আমায় দোষারোপ করতে পারো না। ঠাকুরজি, তোমার এই কড়া কড়া কথা না কেউ আর শুনবে না, আর কেউ সহ্যও করবে না। আমাদের বৌমারাও শুনবে না, আমি তো একদমই শুনবো না। এখনো অবধি আমি তোমাকে মাথায় চড়িয়ে রেখেছিলাম, তুমি আমার মাথায় চড়ে নাচতে শুরু করলে। হ্যাঁ, খুব তো নাচানাচি করছিলে এই ব্যাপারটাকে নিয়ে। এখন থেকে কিন্তু এসব আর এই বাড়িতে চলবে না। আমি পল্টুকেও বলে দেবো যে ওর মা যেখানে খুশি থাকবে সেখানে যেন ও রেখে আসে, যাতে আমরা ওর অপমানজনক আচরণ আর ভুলভাল কথা থেকে দূরে থাকতে পারি। শেষমেশ এসব তো আমার সাথেই ঘটবে, তাই না? তোমরা সবাই মিলে আমায় বৃদ্ধাশ্রম পাঠানোর কথা বলছো, হ্যাঁ? আর পল্টু, এরা সবাই মিলে তোর মাথাটা খাচ্ছে, তুই বুঝতে পারছিস না? হ্যাঁ, থামো মা, প্লিজ থামো এবার। এসব বাজে বাজে কথা কেউ শুনতে চায় না। এখন এখন তোরা নিজের মায়ের কথা কেন ভালো লাগবে? এসব বাইরের লোকের কথাই তো তোর ভালো লাগবে, তাই না? হ্যাঁ, এখন তোর পরই আপন হয়ে গেছে। তুই পাল্টে গেছিস পল্টু। কাকি, তুমি একটা কথা বলো, তুমি যদি পরই হও তাহলে এতদিন কি করে থাকলে এই বাড়িতে? ভালোবাসা ছিল, সেই জন্যই তো থাকতে পারলে। একটা কথা কিন্তু আমি খুব ভালো করেই জানি, তুমি এই পরিবারটাকে, সংসারটাকে ভাঙার জন্য আগে থেকেই লেগেছিলে। আমি এটাও জানি যে এই পরিবারের কতজনের পিছনে তুমি পড়েছিলে হাত ধুয়ে। অহনার বিষয়েও আজে বাজে কথা বলেছ তুমি সকলের কাছে। আমাদের পরিবারটাকে, আমাদের পুরো সংসারটাকে তুমি একমাত্র ভাঙতে চাইছিলে, কিন্তু এখন তো তোমাদের দুজনের বয়স হয়েছে, তাহলে একটু ভগবানের নাম গান করো, বা তোমাদের যেটা করতে ভালো লাগে তোমরা একদম সেটাই করো, কিন্তু শুধু কারোর সংসারে নাক গলিও না। আরে 1 মাস অন্তত ট্রাই করে দেখো, দেখবে নিজের মনে কত শান্তি পাবে। এই যে তোমরা এরকম সারাক্ষণ রেগে থাকো, এর থেকে অস্থিরতা বাড়ে, আর যদি অস্থিরতা বাড়ে তো শরীর দুর্বল হয়ে যাবে। তো খামোখা কেন তোমরা নিজেদের শরীর খারাপ করছো? একটু অন্তত বয়সের মর্যাদা করো তোমরা। জ্ঞান দিচ্ছে, সবাই মিলে জ্ঞান দিচ্ছে। না মা, কোনো জ্ঞান নয়, শুধু সত্যিটা তোমাকে বলছি। পারো, তুমি আমার সঙ্গে যাবে তো? হ্যাঁ, আমি সেই কারণেই তো তৈরি হয়ে আছি, আমি নিশ্চয়ই যাব। অহনা, আমি ভাবছি যে আমিও তোমাদের সঙ্গেই যাই। আরে তুমি রেস্ট নাও না, তোমার তো অফিস যাওয়া আছে। তোমারও তো অফিস আছে। ছোট বৌমা, ছোটু যখন যেতে চাইছে ওকে যেতে দাও। কি বৌদি, ও কি ছোট বাচ্চা যে ওর ইচ্ছে করছে বলেই ওকে যেতে হবে? এর আগে ছোট বউয়ের কোথাও যাওয়ার থাকলেও ছোটুর কাছ থেকে অনুমতি নিত, আর এখন কি হচ্ছে? উল্টে ছোটু এর কাছ থেকে অনুমতি চাইছে। ঘোর কলিযুগ এসে গেছে বৌদি। আসলে কি বলতো পিসিমণি, কোনো কিছু যদি উল্টোও ঘটে তাতেও মঙ্গলই হয়। অ্যাকচুয়ালি কি বলতো, অহনা আর আমি খুশির চাবিটা খুঁজে পেয়ে গেছি। শান্তিতে কি করে একসঙ্গে থাকা যায় সেটাও জেনে গেছি। তাই তুমি আমাদের মাঝখানে আর কথা বলো না তো। আচ্ছা, তুমি ক্লান্ত হও না এত ঘৃণা ছড়াতে ছড়াতে? তুমি এসব কথার সময় নষ্ট না করে, আমাদের এয়ারপোর্টের জন্য দেরি হয়ে যাবে, ছাড়ো এসব, চলো। পূজা দিদি, আরে হোয়াট এ সারপ্রাইজ! তোমরা সবাই এখানে কি মনে করে? আর মিস্টার পল্টু, কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি ঠিক আছি।
সরি, ওই আপনার সঙ্গে একটু অ্যাক্টিং করতে হয়েছে। আশা করছি আপনার খারাপ লাগেনি। ফর আ গ্রেটার কস্ট, দেশের সুরক্ষার প্রশ্ন ছিল, দেশের জন্য আমাদের এই সব কিছু করতে হয়েছে। হোপফুলি আপনি বুঝতে পারছেন। আরও একটা কথা, আপনার ওয়াইফ কিন্তু খুব ভালো, আপনার ওনার সম্মান দেওয়া উচিত। ওনার সঙ্গ দিন, আপনি ওনার সাহস হয়ে উঠুন। জানেন তো, এই জীবনটা কিন্তু পুরো ফুটবলের ময়দানের মতো, শুধু গোল পোস্টটা একটু দূরে থাকে, আর আমরা সবাই ওই গোল পোস্ট অব্দি আমাদের স্বপ্নকে কোনো বলের মতো পৌঁছানোর চেষ্টা করি। এই পৃথিবীতে কিন্তু খুব কম লোকই আছে যে ওই গোল পোস্ট অব্দি নিজের স্বপ্নকে পৌঁছতে পারে, কিন্তু দৌড়তে সবাইকে ওই গোল পোস্টের দিকেই হবে, নিজের স্বপ্নকে পূরণ করার জন্য দৌড়তে থাকে। সেই জন্য বলছি, জীবন কিন্তু কখনো কারোর জন্য থেমে থাকে না। যদি পারো সঠিক সময় সঠিক সুযোগ পেত, তাহলে ও আরো এগিয়ে যেতে পারতো। কিন্তু স্বামী হয়ে আপনি একবার ভাবুন যে আপনি কি কখনো ওকে সঙ্গ দিয়েছেন? সঙ্গ দেওয়া তো অনেক দূরের ব্যাপার, কিন্তু আপনি তো সবসময় ওনাকে পিছিয়ে দিয়েছেন যাতে উনি কখনো এগিয়েই না যেতে পারে। আর আপনিও শুনুন, নিজের সংসার, স্বামী, আত্মীয় সবাইকে সঙ্গে নিয়ে চলুন, কিন্তু মনে রাখবেন আপনাকে নিজের কাজের উপরও খেয়াল রাখতে হবে। এগুলো ছাড়াও আপনার একটা পরিচয় আছে, আর সেটা আপনার একান্ত নিজের কাজ। যেমন সংসার, পরিবার আপনার একটা পরিচয়, আর সেই রকমই এগুলোর বাইরে আপনি আপনার স্বপ্ন পূরণের জন্য যে কাজ করছেন, সেটাই আপনার সবচেয়ে বড় পরিচয় হবে। ম্যাডাম, আপনি না আমাকে ক্ষমা করে দিন। আমি না আপনাকে বুঝতেই পারিনি, আর আমি আপনাকে তুমি তুমি বলে ডাকছিলাম। আপনি আমাকে আপনি ক্ষমা করুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর তাছাড়া আমি তো আপনার থেকে অনেক ছোট, নিশ্চয়ই আবার আমাদের দেখা হবে। যদি আমি কলকাতায় আসি, আপনার সঙ্গে নিশ্চয়ই কন্ট্যাক্ট করব। ম্যাডাম, আপনার ফোন নাম্বারটা পেতে পারি? অ্যাকচুয়ালি আমরা আমাদের ফোন নাম্বার কারোর সঙ্গে শেয়ার করি না, এটা কনফিডেন্সিয়াল ম্যাটার। মানে উপর থেকে আমাদের অর্ডার আছে যে আমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বার কারোর সঙ্গে শেয়ার করতে পারবো না। আমি আপনাকে ফোন নিশ্চয়ই করব কখনো কখনো। আপনি জানেন, যখন আমি আপনার ব্যাপারে বাড়িতে সবকিছু বললাম, তখন পল্টুদা আর মেজদি তো আপনার সঙ্গে দেখা করতে অস্থির হয়ে পড়ল। বাই দ্য ওয়ে, পল্টুদা হয়তো আপনাকে কিছুটা বলতে চাইছে, বলো না। হ্যাঁ, আপনি আমার এত ক্লোজে ছিলেন, কিন্তু আমি আপনাকে কোনোদিনও চিনতেই পারিনি। খুব বাজেভাবে কথা বলেছি আপনার সঙ্গে, খারাপ ব্যবহার করেছি। এটা আমার করা উচিত হয়নি আমি জানি, কিন্তু তবু আমি সেটাই করেছি। তা সত্ত্বেও আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আপনি এত বড় উপহার দিয়েছেন আমাকে, তার জন্য থ্যাংক ইউ। কিরকম উপহার? আপনার জন্যই আমার জীবন সঠিক রাস্তায় আসতে পেরেছে, আপনার জন্যই আমার স্ত্রী আবার ফিরে এসেছে, আমার পরিবার এক হতে পেরেছে। যদি আপনি আমাকে না বোঝাতেন তাহলে এসব কিছুই হতো না। আপনি আমাকে এটা বুঝিয়েছেন যে আমি একজন বাবা, আমার ছোট্ট একটা সন্তান আছে, আমার তাদের প্রতি একটা কর্তব্য আছে। আপনি আমাকে এটাও শিখিয়েছেন যে কিভাবে মহিলাদের সঙ্গে ব্যবহার করতে হয়, কিভাবে কথা বলতে হয়। এত কিছু আপনি আমায় শিখিয়েছেন, তাই আপনাকে তো একটা ধন্যবাদ জানানোই যায়। আমি শুধু এইটুকুই বলতে চাইছিলাম, সেই জন্য আমরা দুজন চলে এলাম। আপনি এতদিন আমাদের সঙ্গে ছিলেন, তাই আপনার উপকারের জন্য আমরা আপনাকে থ্যাংক ইউ জানাতে চাই। আমি জানি আমি খুব বিরক্ত করতাম আপনাদের। 5 স্টার হোটেল থেকে খাবার আনাতাম, বলতাম যে এটা চাই আবার ওটা চাই, অনেক রুডলি বিহেভও করেছি আপনাদের সঙ্গে। জানেন কেন? শুধু আপনাদের শিক্ষা দেওয়ার জন্য যে আপনাদের স্ত্রী আপনাদের চাকর নয়, বা ওনারা কোনো রোবট নয়। আর আপনাদের তাদের স্বপ্ন আর তাদের ইচ্ছে দুটোরই খেয়াল রাখতে হবে, যেমন আপনাদের স্ত্রীরা আপনাদের রাখে, আপনার আর আপনার স্বপ্নের। বোঝা গেল? একদম বুঝে গেছি। এবার এই পল্টু না কখনো নিজের স্ত্রীকে কষ্ট দেবে না, সে সব বুঝতে পেরে গেছে। আর আপনার পরিবারে যে কজন লোক আছে, কারোর কোনো অধিকার নেই ওনাকে কথায় কথায় ছোট করার। এটাও তো অন্যায়, তাই না? একদম ঠিক বলেছেন আপনি। আমি জানি যে এটা একেবারেই ভুল। যখন জানতেন তখন কখনো এটার বিরুদ্ধে কথা কেন বলেননি? তখন ব্যাপারটা হচ্ছে যে ওই মানুষটাই অন্য কেউ ছিল। আজ হঠাৎ করেই সম্পূর্ণ বদলে গেলেন, আর তাও শুধুমাত্র একদিনেই। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আর আমি এটাও বুঝতে পেরে গেছি যে পাল্টানোটা খুবই দরকার। এখন আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি কোনোদিনও আমার পারোকে না আর কষ্ট দেব না।
শুধু ও যদি আমায় ক্ষমা করে দেয় তাহলে। আর আপনি আপনি তো ওর সঙ্গে টাচে থাকবেনই। যখন ওর সঙ্গে কন্ট্যাক্ট করবেন তখন জিজ্ঞেস করবেন ওকে যে আমি ওকে ভালো রাখতে পেরেছি কিনা। সবাই ভালো থাকতে চায় এরকম কে বলেছে? কেউ কেউ শুধুই সুখে থাকতে চায়, সেটাও তো হতে পারে, তাই না? খুশির চেয়ে তো আরো ভালো সুখ আর শান্তিতে পাওয়া যায়। আপনারা সুখে থাকুন আর ভালো থাকুন, আমি শুধু এটুকুই চাই। আচ্ছা, এবার আমায় ফ্লাইট ধরতে হবে, আমার কাছে আর বেশি সময় নেই। ম্যাডাম 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 আমি আপনাকে একটু কথা বলতে চাই। আপনি না আমাকে ক্ষমা করে দিন। আমি তো আপনাকে ভালো করে দেখাশোনাও করলাম না, বলুন। একটা কথা বলি, আমি না আপনাকে একটু হিংসে করতাম, রাগ হতো আপনার ওপর, কারণ আপনি আমার স্বামীকে বিয়ে করেছিলেন না, সেই কারণে আমি একটু রাগ করেছিলাম। দেখুন, আমি বুঝতেই পারিনি যে আপনি আমার হারানো জিনিস আমাকে ফিরিয়ে দিচ্ছেন। আমার স্বামী যাকে আমি হারিয়ে ফেলেছিলাম, আপনি নিজে ওকে আমার কাছে ফিরিয়ে দিলেন। আমাকে ক্ষমা করে দিন আপনি। আর আমি তো এটাও শুনেছি আপনার ছোট্ট একটা ছেলে আছে না, ওই অহনা বলছিল খুব ভালো লাগবে যদি ওর সাথে আমার দেখা হয়। আপনি আর আপনার ছেলে সব সময় ভালো থাকবেন, আমার আশীর্বাদ দিবেন ওকে। আপনি আমাকে দেখা করাবেন তোর সাথে? যদি ভাগ্যে লেখা থাকে তাহলে দেখা আবার হবে। আপনি যা কিছু করেছেন সেটা একদম নর্মাল ছিল। যে কোনো মেয়ে থাকলে আপনার জায়গায় এই কাজটাই করত। আপনি কোনো অন্যায় করেননি। আর আমি বা কে আপনাকে সবকিছু ফিরিয়ে দেওয়ার? শুধু আমার সঙ্গে থেকে আপনার স্বামী বুঝতে পেরে গেছে যে আপনি কতটা ভালো। আমার কাছে এটাই সবচেয়ে বড় ব্যাপার। এবারে সবাই ভালো করে নিজেদের সংসার সামলান। যদি কখনো আবার আমি এখানে আসি তাহলে দেখে যাব কিন্তু যে আপনারা কত ভালো করে আপনাদের সংসার সামলাচ্ছেন। আমি বুঝতে পেরেছি। আপনি জানেন ম্যাডাম, আমার জীবনে না সবকিছু হারিয়ে গিয়েছিল। এমন একটা পরিস্থিতি হলো যাতে আমি সব বুঝতে পারলাম। যখন আমার স্বামী আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন না, তখন আমার চোখের জল ছাড়া আর কিচ্ছু ছিল না। কিন্তু তারপর অহনার কারণে না আমি দ্বিতীয়বার জীবনকে বোঝার সুযোগ পেলাম। আর সেই কারণে না অহনা, আমি তোকে কখনো ভুলতে পারবো না, তোর ঋণ কখনো শোধ করতে পারবো না। কি মেজদি, তুমিও না কি সব। অহনা, খুব রাগ হয়েছিল না আমার উপর? রাগ কেন হবে না? যখন আপনি আমাদের সাথে ছিলেন, এতটা ইম্পর্ট্যান্ট পার্সন আমি জানতেও পারিনি। তখন আমি আপনার ওপর রেগে যেতাম, আর এখন নিজের ওপর রাগ উঠছে। তুমিও কি কম ইম্পর্টেন্ট নাকি? আচ্ছা অর্জুন, তোমাকে একটা কথা বলার আছে। তোমাকে আগেও আমি এই কথাটা বলেছি যে ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড অহনা। অহনার মতো মেয়ে এত সহজে কিন্তু পাওয়া যায় না। যাদের ভাগ্য ভালো হয় তারাই এরকম মেয়ে পায়। পূজা দিদি, আপনি এভাবে চলে যাচ্ছেন, সবার খুব খারাপ লাগছে। আমারও একটু একটু মন খারাপ এবার হচ্ছে, কিন্তু আমারও বাচ্চা আছে, হাজবেন্ড আছে। কতদিন হয়ে গেছে ওদের সঙ্গে দেখা হয়নি। এইবারে বাড়ি ফিরে সবার আগে আমি ফ্যামিলি ট্রিপে যাব। আমার হাজবেন্ড সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে। অফিসিয়ালি রিপোর্ট সাবমিট করে বাস 1-2 দিনের মধ্যেই আমরা বেরিয়ে পড়ব। ছেলেটা আমার, ওর মা বাবা দুজনকেই একসঙ্গে অনেক দিন পায়নি। নিজের মেয়েকে আপনি লিখিয়ে পড়িয়ে আর ওকে যোগ্য বানানোর অনেক চেষ্টা করবেন। আর অহনা, চাকরিতে খুব প্রশংসা করিও আর নিজের সংসারও সামলিও। তোমাদের মূর্তির ফ্যাক্টরিও বড় হোক। আর আশা করি তাড়াতাড়ি অর্জুন আর অহনার ফ্যামিলিতেও নতুন মেম্বার আসুক। এমনিতে আমাদের আবার দেখা হতেই হবে। যদি ভাগ্যে লেখা থাকে না তাহলে নিশ্চয়ই দেখা হবে, কেউ আটকাতে পারবে না। আমাদের এখন বেরোতে হবে, অনেকটাই দেরি হয়ে গেছে। ইয়েস। আচ্ছা, এবারে আমরা আসছি। আপনারা নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সম্পূর্ণ পরিবার আমার সারা জীবন মনে থাকবে। কয়েকদিনের জন্য ওটাই আমার পরিবার হয়ে গেছিল। আচ্ছা, আসছি এবার। বাই বাই, হ্যাপি জার্নি। ওরা না
500 মূর্তি চেয়ে পাঠিয়েছেন। এখন আমাদের কাছে তো এতগুলো মূর্তি তৈরি নেই, তো কি করা যায়? আমাদের না আরো কিছু লোক রাখতে হবে, না হলে তো এই অর্ডার আমরা শেষ করতে পারবো না। যাওয়ার সময় এরকম তোমাদের সবার চোখে জল দেখে আমার তো যেতেই ইচ্ছে করছে না। আরে মুখে হাসি আনুন, আর চোখে জল কেন? আমায় দেখুন। আপনাদের কি আমাকে দেখে মনে হচ্ছে আমি কাঁদছি? না তো। যদি দেখা না হয় তাহলে কি মানুষ মন থেকে মুছে যায়? ডোন্ট ক্রাই। আর এই কান্নাকাটি আমার কিন্তু একেবারেই ভালো লাগে না, ঠিক আছে? সো এবার সবাই ভালো থাকবেন। বাই। এমন একদিন অবশ্যই আসবে যেদিন তোমার বৌমার রোজগারের জন্য খুব গর্ববোধ হবে। আমি নিজে গ্যারান্টি দিচ্ছি। এ ব্যাপারে গ্যারান্টি আমি দিচ্ছি যে আমি আমার বৌমাকে বাড়ির বাইরে বেরোতে দেব না। মামিমা, আমি বলছিলাম যে ওরা না 500 মূর্তি চেয়ে পাঠিয়েছেন। এখন আমাদের কাছে তো এতগুলো মূর্তি তৈরি নেই, তো কি করা যায়? আরে যদি না থাকে তাহলে তৈরি করে দেবো। এরকম হাত পা গুটিয়ে বসে থাকলে তো চলবে না, না? মা, আমি আসলে বলছিলাম যে যদি মূর্তিগুলো তৈরি করা যাচ্ছে না তাহলে আমরা অন্য কোনো দোকান থেকে কিনে নিই না, যেটুকু কম পড়ছে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বড় বৌমা? আরে আমাদের কাজ, আমাদের পরিচয়, আমাদের নিজের হাতে তৈরি করা মূর্তি, সেগুলোই তো লোকজন পছন্দ করে। আজকে তুমি যা বলেছো বলেছো, ভবিষ্যতে এসব কথা মুখেও আনবে না। যদি আমরাই আমাদের কাজে প্রশংসা না করি তাহলে অন্যরা করবে কেন? তুমি একদম ঠিক বলেছো জেঠিমা, আমাদের মূর্তির তো ব্যাপারটাই আলাদা। লোকে তো প্রশংসা করতে করতেও হাঁপায় না। কিন্তু হ্যাঁ, আমাদের না আরো কিছু লোক রাখতে হবে, না হলে এই অর্ডার তো আমরা শেষ করতেই পারবো না।